ভ্রমণ অফবিটের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই। অনেকদিন পর আরেকটি অফবিট ভিডিও নিয়ে আসার জন্য আমি সত্যিই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এবার আমাদের গন্তব্য উত্তরবঙ্গেরই আরেকটি নতুন অফবিট জায়গা। এবারে মোট 2টি নতুন জায়গা আমরা যাব। শেষ অবধি দেখুন, অবশ্যই ভালো লাগবে আশা করি। সঙ্গে থাকুন। এখন ঘড়িতে ঠিক দুপুর 2টো বাজছে। আমরা সবেমাত্র এসে পৌঁছালাম রঙ্গারুনে। চারিদিকে ঘন চিরহরিৎ শ্রেণীর কিছু গাছ এবং তার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে উঁকি মারছে পাইনের জঙ্গল। রাস্তার ধারে এরকম একটা সুন্দর ঝর্ণাও চোখে পড়ল। আমাদের গাড়িটা একটু আগে আমরা রেখেছি, কিছুটা আমরা হেঁটেই এলাম ইচ্ছা করে। গাড়ির ড্রাইভার বলে দিয়েছিলেন যে এই দিক দিয়েই যেতে হয় হোমস্টে। এই যে ওপরের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওপরের রাস্তাটা দিয়ে আমরা এখন এলাম। এই রাস্তাটা সোজা চলে গেছে 3rd মাইল হয়ে দার্জিলিং ঘুমের উদ্দেশ্যে। আর এই রাস্তা দিয়ে বেরিয়েই এই যে নিচের দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখুন একটা বোর্ডও লাগানো আছে। এই যে আমরা যেটায় ছিলাম তার নাম নীলাম হোমস্টে। এখানে আরও এই যে আশেপাশে 2-3টে হোমস্টে আছে, তবে এনার আতিথেয়তা এবং ব্যবহার খুবই ভালো। অবশ্য পাহাড়ের সব হোমস্টেরই ব্যবহার এবং আতিথেয়তার কোনো তুলনা নেই। যাই হোক, এই যে মেন রাস্তাটা পিচের রাস্তা, এটা ছেড়ে আমরা একটা কাঁচা রাস্তায় চলে এলাম। এই দিক দিয়ে গ্রামের শুরু। এখান দিয়ে বেশ 5 মিনিট মতন হাঁটা, বেশিক্ষণ নয়। এই যে আমরা পৌঁছে গেছি হোমস্টের সামনে। এই যে সামনের এই দোতলা যে বাড়িটা, এটাই হচ্ছে আমাদের হোমস্টে। এই যে দেখুন এখানে বোর্ডে লেখা আছে রঙ্গারুন, আর নিচে নীলাম হোমস্টে এবং ফোন নাম্বার সব দেওয়া আছে। এটা দার্জিলিং এর মধ্যেই পড়ে, দার্জিলিং জেলার অন্তর্গত। পোস্ট অফিস 3rd মাইল, একটু আগেই বললাম 3rd মাইল থেকেই আমরা এসেছি আজকে। ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে ফোন নাম্বার এবং বাকি তথ্যগুলো। চলুন এবার একটু ভেতরটা ঘুরে নেওয়া যাক। ঢোকার মুখটাও বেশ সুন্দরভাবে সাজানো। চারিদিকে পুরো সবুজ ছোট ছোট গাছ দিয়ে একদম ঘেরা। আর ঢুকেই সামনে একটা ছোট্ট ব্যালকনি বা ছাদ বলা যেতে পারে। একদম ঘরের মতনই, কোনো এক্সট্রা কোনো আড়ম্বর নেই। কিন্তু ঢুকেই এই দৃশ্য দেখে আমাদের তাক লেগে গেল। এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, এই যে সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, শহর মতন অনেক বাড়িঘর চোখে পড়ছে, এইটা হলো আসলে দার্জিলিং এর অবজারভেটরি হিলের অংশটা। আর তার পিছনে সেই আদি অকৃত্রিম কাঞ্চনজঙ্ঘা। আমরা গেছিলাম অক্টোবর সময়, আগেই বলেছি আপনাদের, তাই পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি এবং সব সময় সকাল থেকে বিকেল অবধি অপূর্ব লাগছে। আমরা যতবারই উত্তরবঙ্গ আসি না কেন, এই কাঞ্চনজঙ্ঘা যেন সম্পূর্ণ নতুন রূপে আমাদের কাছে ধরা দেয়। প্রথমে ঢুকেই সামনে চোখে পড়বে এই ডাইনিং রুমটি। এটিকে ডাইনিং রুম কাম কিচেন রুমও বলা যেতে পারে। এর সাইডেই ওপেন কিচেন এবং একদিকে ওনাদের থাকার ঘর। একতলায় ওনারা থাকেন এবং দোতলা পুরোটাই হচ্ছে গেস্টদের। চলুন এই কাঠের সিঁড়ি বেয়ে এবারে দোতলায় যাওয়া যাক। প্রথমে দোতলায় উঠেই একটি কমন স্পেস। এখানে একটি খাট রাখা আছে, চাইলে এখানেও শোয়া যেতে পারে। এই জানালা দিয়ে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং এর ভিউ দেখতে পাওয়া যায়। তখন মেঘলা ছিল বলে অবশ্য কাঞ্চনজঙ্ঘা এই দেখুন একটু একটু দেখা যাচ্ছে যদিও। আর সামনেই হচ্ছে ওই শহর অঞ্চল যেটা, সেটা হচ্ছে দার্জিলিং, দার্জিলিং এর অবজারভেটরি হিলের অংশটা। এখানে 2টো চেয়ার রাখা আছে এবং এইখানে হচ্ছে প্রথম ঘরটা। এই যে নীল পর্দা ঝোলানো, এইখানে একটা রুম আর ওইদিকে আরেকটা রুম আছে। প্রত্যেকটি রুমের ভাড়া নিচে ক্যাপশনে দেওয়া থাকবে।
চলুন প্রথমে আগে এই রুমটা একবার দেখে নেওয়া যাক। এটাও খুবই সুন্দর, প্রথম ঝলকেই খুব ভালো লেগে গেল। এটা ডাবল বেডেড রুম, এখানে একটা জানালা আছে, আর এই দিকের যে জানালাটা সেখান দিয়ে পেছনের যে পাহাড় সেইটা দেখতে পাওয়া যায়। আর এই যে সামনে দেখুন, এখানে থুকপা খাওয়ার জন্য এই বড় বড় এই লম্বা কন্টেনারগুলো রাখা আছে, বেশ সুন্দর ছিমছাম পরিপাটি সাজানো। আর এখানে অবশ্যই চার্জিং সকেট রাখা আছে। এই দেখুন, এইটা হচ্ছে নিলাম হোমস্টের একটি ছবি বাইরে থেকে। যাই হোক, এইবার আমরা পরের রুমটার দিকে এগোই। আচ্ছা, পরের রুমটা দেখানোর আগে এইটা একবার দেখানো দরকার। এই যে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা, এই যে বাচ্চা ছেলেটি, ইনি হচ্ছেন আসলে বিশন রাইয়ের সম্পর্কে দাদু। একজন বাঙালি নাকি ব্রিটিশ আমলে এসে গান বাজনার সাথে সাথে হারমোনিয়ামও শেখান। তো এইটা হচ্ছে সেইটারই একটা ছবি। বিশন রাইয়ের মুখে সেই গল্পটা শুনে বেশ ইন্টারেস্টিং লেগেছিল। এই রুমটা তবে ওয়ান বেডেড রুম, আগেরটা ডাবল বেড ছিল কিন্তু এটা ওয়ান বেড। এখান দিয়েও পেছনের যে পাহাড় সেটা দেখতে পাওয়া যায়, খুবই সুন্দর একটি দৃশ্য। পেছনের যে গ্রামটি, মানে রঙ্গারুনেরই পেছনের অংশটা দেখতে পাওয়া যায়। এখানে দার্জিলিং শহরের কিছু পুরনো ছবি রাখা আছে। এই হচ্ছে আমাদের বেড, এখানেও 3টে করে কম্বল দেওয়া ছিল। যাই হোক, আমাদের তখন অতটা লাগেনি, কারণ পুজোর সময় অক্টোবর মাস, অতটা ঠান্ডা পড়েনি। তবে ডিসেম্বরে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ে। এবার বাথরুমটা একবার দেখে নেওয়া যাক। বাথরুমটাও বেশ পরিষ্কার ছিমছাম সাজানো। এখানে ওয়েস্টার্ন টয়লেট দেওয়া আছে, সঙ্গে গিজার। গরম জলের কোনো এখানে সমস্যা হবে না, সারাক্ষণই গরম জল পাবেন গিজারে। আর এইটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে সব থেকে ভালো লেগেছিল। এই দেখুন, জানালার ওপার দিয়েই দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে। মানে এটা খুবই অসাধারণ। আর এখানে একটা ছোট্ট বেসিনও দেওয়া আছে। আর এইটা তখন দেখাতে ভুলে গেছিলাম, এই দিকেও কিন্তু একটা বারান্দা আছে। এটা হচ্ছে রাস্তার সামনের দিকটা। এখান দিয়ে সেরকম কোনো ভিউ নেই, এখান দিয়ে গ্রামের ভেতরের দিকটা দেখতে পাওয়া যাচ্ছে অনেকটাই। পাথুরে বাঁধানো রাস্তা এবং সবকিছুই খুবই সুন্দর, ছিমছাম এবং সবথেকে বড় কথা পরিষ্কার। এখানে এই গ্রামটায় দেখুন, এতক্ষণ এসছি, একটা কিন্তু কোথাও নোংরা পড়ে থাকতে দেখিনি। খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, প্রথমে আমি ভুল বলেছিলাম যে বাড়িটি আসলে দোতলা, বাড়িটি কিন্তু আসলে 3 তলা। একটা তলা কিন্তু রাস্তার নিচে, আর নিচেও গেস্টদের থাকার ব্যবস্থা করা হয়েছে, ওইটা একবার দেখিয়ে দিই। এখানে সব মিলিয়ে 2টো রুম আছে, তবে দুটোই 4 বেডেড রুম। এখানে একসাথে ফ্যামিলি নিয়ে এলে বা বন্ধু বান্ধব নিয়ে এলে, বড় টিম থাকলে খুবই সুবিধা। তো এগুলো সব ভাড়াই আগে দেখানো হয়ে গেছে। এখানে এবারে বাথরুমটা একবার দেখে নেওয়া যাক। একই বাথরুম, এখানে ওয়েস্টার্ন টয়লেট দেওয়া আছে এবং হ্যাঁ, অবশ্যই গিজারও এখানে আছে। অতএব এই হোমস্টেতে এলে কোনো গরম জলের সমস্যা হবে না, বিশেষ করে শীতকালে যদি আসেন। আর চার্জিং সকেট টকেটও তো আছেই। তার সাথে এই রুমগুলো, মানে একতলার যে রুম, সেগুলো আমার ব্যক্তিগতভাবে সব থেকে বেশি ভালো লেগেছিল। কারণ এই দেখুন, এই সামনে জানলার ওপারেই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। ওপরের বেডরুমগুলোয় কিন্তু এই সুবিধা ছিল না, ওখান থেকে পেছনের যে পাহাড় সেগুলো দেখা যাচ্ছিল। কিন্তু একতলার রুমগুলো থেকে সামনে কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এগুলোকে বরং কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম বলা যেতে পারে। এইটা হচ্ছে দ্বিতীয় রুমটা, এটাও 4 বেডেড রুম। এখানেও একই বাথরুম আছে, ওই জন্য আর দেখালাম না। আর এইটা হচ্ছে আরেকটা খুব সুন্দর জিনিস, সামনে একটা ছোট্ট ব্যালকানি মতন, মানে চাতাল টাইপের করা আছে। এখানে চেয়ার টেবিলও পাতা। সন্ধেবেলা বা সকালবেলা যে কোনো সময় আপনি চায়ের কাপ নিয়ে বসতে পারেন এখানে। সামনে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিংয়ের অবজারভেটরি হিলের যে অংশটা, সেটা পরিষ্কার দেখতে পাবেন। এখন বাজছে দুপুর 2টো। আমাদের খাওয়া দাওয়া একটু আগেই হয়ে গেছে।
আমরা এখন যাচ্ছি রঙ্গারুন টি গার্ডেন ঘুরে দেখতে, এবং তার সাথে ট্রেকিং করে প্রায় 2 ঘন্টা মতন নিচে নামতে হবে। রংদুং নামে একটি নদী আছে, পাহাড়ি ঝোড়া যেটাকে বলা যেতে পারে। আমরা এসেছিলাম অক্টোবর সময়, তাই দেখুন সবসময় কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের সাথে আছে। এই যে এদিকে আরও 2-1টা হোমস্টে আছে, আর এখান দিয়ে গেলেই দেখুন এই বোর্ডে লাগানো আছে রংদুং স্ট্রিম, মানে পাহাড়ি ঝোড়াটার নাম হচ্ছে রংদুং, যেটা এক্ষুনি বললাম, তার সাথে টি ফ্যাক্টরি। তো টি ফ্যাক্টরি আমরা বিকেলবেলা দেখব। আর এখন রোদ থাকতে থাকতে আমরা চলে যাচ্ছি রংদুং রিভার দেখতে। আমাদের সঙ্গে একজন গাইড আছেন, বিশান রাই, এনাকে ঠিক করে দিয়েছেন। উনি আমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবেন। রাস্তাটা কিন্তু খুবই খাড়া, একদম পাহাড়ের ঢাল বেয়ে, আর এই রঙ্গারুন পাহাড়েরই একদম নিচটাই হচ্ছে এই নদীটা, আর ওপাশের পাহাড়টাই কিন্তু দার্জিলিং। এই নদীটা আবার কিন্তু ঘুমের নিচ দিয়েও গেছে। দার্জিলিং আসার আগে যে ঘুম শহর, সেখান দিয়েও এই নদীটা কিন্তু গেছে। একদমই কাঁচা রাস্তা, যেটাকে আলপথ বলা যেতে পারে, সেরকম ধরে আমরা এখন এগোচ্ছি। চারিদিকে ঘন চা বাগান, আর মাঝে মাঝে ছাতার মতন দাঁড়িয়ে আছে কিছু বড় বড় গাছ। এগুলোকে আসলে বসানো হয় চা বাগানকে ছাওয়া দেওয়ার জন্যই। তো যেতে যেতেই কয়েকটা কথা বলে দিই। এই রঙ্গারুন টি গার্ডেন মানে ব্রিটিশ আমলে যেসব প্রথম দিকে যেই টি গার্ডেনগুলো তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম, এবং সেই সময় এটি প্রধান চা বাগান ছিল। 1776 সালে রঙ্গারুন টি গার্ডেনের প্রতিষ্ঠা হয়। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড এসলি এডেন এখানে এসেছিলেন এবং এই রঙ্গারুন টি গার্ডেন প্রতিষ্ঠা করেছিলেন। এখানে একটি পুরনো চা বাগানের কারখানা আছে, তো সেটিও আমরা দেখব। চলুন এখন যাওয়া যাক। এখানে একটি কুকুরও আমাদের সাথে চলেছে, একদমই পাহাড়ি কুকুর, আমাদের দেখতে পেয়ে চলে এলো। যাই হোক, বেশ ভালোই লাগছিল, সঙ্গে একজন সঙ্গী পাওয়া গেল। এ কিন্তু আরো ভালো গাইড, আমাদের গাইডেরও আগে আগে গিয়ে আমাদের সব দেখিয়ে দিচ্ছে, চিনিয়ে দিচ্ছে। ওপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমরা এতক্ষণ নেমে এলাম। ওই যে ওপরটাই হচ্ছে আমাদের হোমস্টে, আর এইখানে আমরা একটু এখন জিরিয়ে নেওয়ার জন্য বসেছি। এই জায়গাটা আসলে যারা এখানে কাজ করেন, চা শ্রমিক, তাদের জন্য ওপরে টিন দেওয়া ছোট্ট একটি ছাউনি বানানো হয়েছে। এখান দিয়ে নিচে দেখুন কি অপূর্ব দৃশ্য, চা বাগান, এবং ওই নিচে আমরা আরো নামবো, একদম নিচটায় পাহাড়ের, সেখানেই হচ্ছে রংদুং রিভার। আর এই যে এখান দিয়ে অবজারভেটরি হিল দার্জিলিং এর। এখানে বসে আমরা কিছুক্ষণ জল টল খেয়ে নিলাম। আমরা সাথে জল ক্যারি করছিলাম, কারণ আগেই বলে দিয়েছিলেন বিশান রাই যে অনেকক্ষণ লাগবে। তো আমাদের সবার সাথেই জল টল ছিল এবং কিছু শুকনো খাবারও নিয়েছিলাম। চলুন আবার হাঁটা যাক। এইবারে একটু ভূপ্রকৃতি কিন্তু পাল্টে গেল। আমরা যখন ওপরে ছিলাম, মানে উচ্চতা একটু বেশি ছিল, সেই সময় কিন্তু চা বাগান বেশি ছিল। কিন্তু এখন যেই আস্তে আস্তে নিচে নামছি, এখন কিন্তু চা বাগান আস্তে আস্তে শেষ হয়ে গেল। ঘন ঝোপ এবং চারিদিকে পুরো চিরহরিৎ শ্রেণীর গাছ, মানে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। আর এখানে কিন্তু আরেকটা কথা বলে দিই, প্রচণ্ড জোকের উৎপাত আছে। বর্ষার সময় এলে তো কথাই নেই, আমরা গেছিলাম পুজোর সময় অক্টোবর নাগাদ, তো তখনও কিন্তু প্রচণ্ড জোক ছিল, মানে আমাদের পুরো হাঁটু অবধি আর কি জোকে ছেয়ে গেছিলো। তো কোনো অসুবিধা হয়নি। একটা এই দেখুন, বলতে বলতেই একটা লেগেছে। এই দেখুন, এই যে লাঠির ডগায় আমরা একটা কাপড় দিয়ে সেখানে নুন জল ভিজিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু খুবই উপযোগী, মানে বারবার কৌটো থেকে বার করে নুন না নিয়ে একটা লাঠির ডগায় একটু কাপড় জড়িয়ে নুন জল মেখে নিলেই কিন্তু খুবই। এখানে এই সময় বেশি টুরিস্ট আসে না, দেখতেই পাচ্ছেন কি অবস্থা, পুরো ঘন জঙ্গল, মানে গাছ কেটে কেটে আর কি এগোতে হচ্ছে। এরকম অভিজ্ঞতা কিন্তু এই প্রথম। এই যে অনেকক্ষণ পর প্রথম এবার নদীর দৃশ্য দেখতে পেলাম, মানে এটাকে একদম ফার্স্ট লুক বলা যেতে পারে। এখানে কিন্তু মানে খুবই পিছল জায়গা, তো আমরা একদম নিচে নামবো। একদম নদীতেও নামা যায়, কারণ এখন বর্ষাকাল নয়, নদীতে জল কমই আছে, তো আমরা নদীতেও নামবো। এমনি খুবই সুন্দর একটি ঝোড়া, বেশ সশব্দে বয়ে চলেছে। আবার সেই ঘন জঙ্গলের ভেতর দিয়ে ওপরে উঠে অবশেষে সেই চা বাগানের ভেতরের রাস্তা ধরলাম। তবে প্রচন্ড রোদের মধ্যে বেশ ভালোই কষ্ট হচ্ছিল,
নামতেও বেশ কষ্ট হলো এবং ওঠার সময়ও বেশ কষ্টই হলো। সবুজ প্রকৃতির কাছে সব কষ্টই যেন হার মেনে গেল। দেখুন, তখন প্রায় বিকেল হয়ে গেছে, তাও কিন্তু সামনে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অবশেষে সেই চা বাগানও শেষ হয়ে গেল। এবার আমরা গ্রামের মূল রাস্তায় ফিরে এলাম। এখন বাজে বিকেল 4টে। আমাদের সব শুদ্ধ 2 ঘন্টা মতন সময় লাগলো। হ্যাঁ, আমরা আসলে নামার সময় একটু তাড়াতাড়ি নেমে গেছিলাম, তাই আসলে বেশিক্ষণ সময় লাগলো না। এই দেখুন, এইটা হচ্ছে সেই চা বাগান, এখান দিয়েই এতক্ষণ আসছিলাম। এইবার এখান থেকে আমরা এবার মূল রাস্তায় চলে এলাম। এখন বাজছে বিকেল 5টা। 4টের সময় এসে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। হোমস্টেতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা বিকেলে বেরিয়েছি গ্রামটা একটু ঘুরে দেখতে। এখানে এই অক্টোবর থেকে ডিসেম্বর জানুয়ারি অবধি এলে সবসময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, সকাল থেকে রাত অবধি। আমরা এখন বিকেলে বেরোলাম সামনে একটা ভিউ পয়েন্ট এবং অবশ্যই সেই ঐতিহাসিক রঙ্গারুন টি এস্টেট এবং টি ফ্যাক্টরি ঘুরে দেখতে। মনে করা হয় এই রঙ্গারুন নামটি এসছে লেপচা শব্দ থেকে, দ্য টার্ন অফ দ্য গ্রেট রিভার। আসলে পাশ দিয়ে বয়ে চলা রংদুং ঝোড়া, সেখান থেকেই রঙ্গারুন নামের উৎপত্তি। 1776 সালে গভর্নর জেনারেল লর্ড এডেন অ্যাসলি উদ্যোগে রঙ্গারুন টি গার্ডেন প্রতিষ্ঠা হয়। সেই সময়ে উত্তরবঙ্গে ব্রিটিশদের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম দিককার চা বাগানগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই রঙ্গারুন টি এস্টেট। যাই হোক, আমরা অবশ্যই সেই টি এস্টেট ঘুরে দেখব। এখান থেকে খুব সুন্দর রঙ্গারুন গ্রামের ভিউ পাওয়া যাচ্ছে। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। যে ওপরের দিকটা সেটাকে আপার রঙ্গারুন বলা হয় এবং নিচের দিকটাকে লোয়ার রঙ্গারুন। এই যে অবশেষে খুঁজে পেলাম। কোথাও বোর্ড না থাকায় প্রথমে খুঁজতে একটু অসুবিধাই হয়েছিল। যাই হোক, অবশেষে খুঁজে পেলাম। এটাই হচ্ছে রঙ্গারুন টি ফ্যাক্টরি। কংক্রিটের দেওয়াল এবং ব্রিটিশ স্থাপত্য নজরে আসে। তবে এখন এর অবস্থা খুবই শোচনীয়, দেখলেই বুঝতে পারছেন। প্রায় অর্ধেকের ওপর ফ্যাক্টরি এখন বন্ধ হয়ে পড়ে আছে। কিছুটা জায়গায় প্রোডাকশন এখনো চলে। এইখানটাই মূল ফ্যাক্টরি ছিল। চা পাতাগুলো ওই নিচ থেকে তুলে এনে এখানেই তখন প্রোডাকশন করা হতো। 1776 সাল থেকে চলে আসছে। দার্জিলিং এর মধ্যে ওল্ডেস্ট রানিং যে চা বাগানগুলো, তার মধ্যে অন্যতম কিন্তু এই রঙ্গারুন টি এস্টেট। এই দিকে হচ্ছে টি এস্টেটের অফিস। এই যে দোতলা যে বাড়িটি সামনে দেখতে পাচ্ছেন, এটাই। যাই হোক, প্রথমে কিন্তু আমার চোখে পড়েনি এই দিকটাই কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়। সামনেই ওই বোর্ডেই লেখা ছিল, আমি ওটা পরে গিয়ে দেখলাম। তা যাই হোক, ওই দিকটায় আমি আর ভিডিও করছি না। আবার ওই রাস্তাটা পেরিয়ে সোজা যাব যখন, ওখান দিয়ে আবার ক্যামেরা অন করব। এই দেখুন, এখন এটা হচ্ছে আলুবাড়ি টি এস্টেটের অন্তর্গত। ওই সামনের রাস্তাটায় গিয়ে আবার ক্যামেরা ওপেন করলাম। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, আগেই শুনেছিলাম। তো সেই ভিউ পয়েন্টের মাথা থেকেই এই ভিডিওটা করছি। এখান দিয়ে পুরো রঙ্গারুন, ওদিকে দার্জিলিংয়ের অবজারভেটরি হিল এবং সামনে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য একসাথে দেখা যায়। তবে আমরা যখন গেছিলাম ওই ভিউ পয়েন্টে কাজ চলছিল। তো যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা ওপরে ছিলাম, নিচের অংশটায় কাজ চলছিল, মেরামতির কাজ। আজকে আমাদের রঙ্গারুনের ভ্রমণ এই পর্যন্তই। এটাও বলে রাখছি, রঙ্গারুন 2 দিনের বেশি নয়, একদিনেই পুরোটা ঘুরে নিতে পারবেন। আমরা এখানে একদিনই ছিলাম, মানে একটা গোটা দিনই ছিলাম। তো যাই হোক, আজকের মতো শুভরাত্রি। তো কালকে আবার পরবর্তী গন্তব্যের দিকে আমরা রওনা দেব। সঙ্গে থাকুন। শুভ সকাল। এখন বাজে সকাল 9টা। বিশন রায়ের হোমস্টেতে লুচি আলুর দম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরের গন্তব্য চটকপুর। যে মেন রাস্তাটি সোনাদা হয়ে দার্জিলিং চলে গেছে, সেই রাস্তারই সোনাদা থেকে একটু আগে একটি রাস্তা ডান দিকে উঠে গেছে। সেই রাস্তাতেই একদম ওপরে উঠে এলে পড়বে চটকপুর।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৮৮৭ ফিট উচ্চতায় অবস্থিত এক সুন্দর পাহাড়ি গ্রাম চটকপুর। 1915 সালে স্থাপিত সেন্ট্রাল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির অন্যতম কেন্দ্র হচ্ছে এই চটকপুর। প্রায় 38.6 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত সেন্ট্রাল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির একটি কোর এরিয়াতে এই গ্রামটি অবস্থিত। তবে চটকপুর গ্রামটি কিন্তু একদমই নতুন নয়। প্রায় 180 বছর আগেকার ব্রিটিশদের ডকুমেন্টেও কিন্তু উল্লেখ পাওয়া যায় এই চটকপুর গ্রামটির। তবে আজকে ইকো ফ্রেন্ডলি ভিলেজ হিসেবে চটকপুর খ্যাতি পেলেও আগে কিন্তু চটকপুর কুখ্যাত ছিল বেআইনিভাবে বিভিন্ন গাছের গুঁড়ি এবং কাঠ পাচার করার জন্য। তো পরবর্তীকালে বন দপ্তরের উদ্যোগেই এখন এটি একটি মডেল ইকো ভিলেজ হিসেবে খ্যাতি পেয়েছে। অবশেষে বেলা 12টা নাগাদ আমরা পৌঁছালাম চটকপুরে। চারিদিক নিস্তব্ধ এবং সুন্দর ছিমছাম প্রকৃতি। গ্রামে ঢোকার মুখেই এরকম একটি তোরণ করা আছে, ওয়েলকাম টু চটকপুর ইকো ভিলেজ। তো এই রাস্তা ধরেই আমরা এগোবো। সামনেই হচ্ছে WBTDCর ট্যুরিজমের ইকো হাট এবং তার সাথে কিচেন। তবে তার গায়ে লাগানো অনেক আরও 2-4টে হোমস্টে আছে। তবে আমরা রেকমেন্ড করব একটু পয়সা বেশি হলেও ইকো হাটে থাকাটাই ভালো, ওখানে বেশ ভালো একটা এক্সপেরিয়েন্স হবে। যাই হোক, এই রাস্তা দিয়ে এখন আমরা ঢুকি। আমাদের গাড়ি একটু আগেই চলে গেছে, আমি এখানে নেমে পড়লাম ভিডিওটা করব বলে। এই সামনের সোজা রাস্তা ধরে এগোলেই হচ্ছে ইকো হাট চোখে পড়বে। আর আরেকটা কথা বলে দিই, এই রাস্তাটা কিন্তু গোটাটাই জঙ্গলের এলাকা। এখানে কিন্তু ঠান্ডা প্রচণ্ড, রঙ্গারুনে অতটা ঠান্ডা ছিল না। আসলে এটির উচ্চতা কিন্তু দার্জিলিংয়ের থেকেও ওপরে, তো সেই জন্য ঠান্ডার প্রকোপ এখানে অনেকটাই বেশি। এবং ডিসেম্বরে কিন্তু এখানে ভালো রকম স্নোফল হয়। তো সেই জন্য যারা প্ল্যান করছেন ডিসেম্বর বা নভেম্বর নাগাদ আসবেন বা জানুয়ারি ফেব্রুয়ারি, ভালো রকম শীতের পোশাক পরে আসা কিন্তু দরকারি। যাই হোক, এই যে সামনে যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ছোট্ট একতলা, এটাই হচ্ছে ইকো হাট, এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের। আর এই দেখুন এইখানে এই বেড়া দেওয়া আছে, বেড়াটার ওপারে কিন্তু সুন্দর ফুলকপির চাষ করা হয়েছে। যাই হোক, আমরা এবার একটু একটু এগোই। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো করেই আমরা এখন এলাম। আরেকটা কথা বলে দিই, চটকপুরে কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পর কখনোই বাড়ি থেকে বেরোনো বা হোমস্টে থেকে বেরোনো অ্যালাউ নয়। সন্ধে হওয়ার আগেই এখানের যারা গ্রামবাসী তারাও কিন্তু ঘরে ঢুকে পড়েন এবং ছাগল গরু সহ যাদের গৃহপালিত পশু আছে তাদেরকেও ভেতরে ঢুকিয়ে নেন। এখানে কিন্তু বন্যজন্তু ভালোই আছে। যাই হোক, এখানে সব শুদ্ধ 4টে রুম আছে দেখতে পাচ্ছেন, 2টো হাট এবং 4টে রুম। একটি হাটে 2টো করে রুম আছে। এইটা হচ্ছে সামনে থেকে একটা ভিউ দেখিয়ে দিলাম। চলুন এবার পিছনের দিকটা একবার দেখিয়ে নিয়ে আসা যাক। এই পিছনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে সোজা উঠে গেলেই পড়বে হচ্ছে আপার চটকপুর, মানে এখান দিয়ে গ্রামে যাওয়ার মূল রাস্তা হচ্ছে এইটাই। তো আমরা এখন গ্রামে যাব না। আর এখানে নাকি ওপরে গেলে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান দিয়ে নাকি সানসেট খুব ভালো দেখা যায়। তো আমরা বিকেলবেলা এখানে যাওয়ার ট্রাই করব, এখন নয়। এই যে পিছনটা একবার দেখে নিন, এইখানে একটা করে বারান্দা দেওয়া আছে, পিছনের জঙ্গলের একটা সুন্দর দৃশ্য এখান থেকে পাওয়া যাবে। আমি রুমের ভেতর ঢুকিয়েও একবার দেখিয়ে দেবো। এই যে এইটা হচ্ছে ব্যালকনি থেকে, এটা সামনের ব্যালকনি থেকে। তো সামনে যেই একটি ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে ডাইনিং হল কাম কিচেন। এখানেই কিন্তু সরকারি স্টাফ যারা এখানে আছেন রান্নার দায়িত্বে, তারা কিন্তু এই গ্রামেরই। তারা সকালবেলা আসে এবং সন্ধ্যেবেলা রান্না করে কিন্তু চলে যায়। আর এই দেখুন, এই পাশে আরেকটি হোমস্টে আছে। তবে এই হোমস্টের থেকে আমি সবসময় রেকমেন্ড করব এই WBTDCর যে ইকো হার্ট আছে সেইখানে ওঠার। এখানে কিন্তু খুবই সুন্দর এক্সপেরিয়েন্স। এরপর ভেতরটা একবার ঘুরিয়ে নিয়ে আসি। আমরা ছিলাম এই বাঁ দিকের যে ইকো হার্ট আছে তার ডান দিকের ঘরটায়। এখানে কিন্তু পুরো বাড়িটাই হচ্ছে কাঠের এবং প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে। যেমনি আমাদের এই রুমটার নাম ছিল চিমাল। আর এই দেখুন,
এই যে পাশের যে রুমটা তখন তালা মারা ছিল, কেউ ছিল না, এটার নাম হচ্ছে গুড়ান। এবার চলুন ভেতরে ঢোকা যাক। পুরোটাই কাঠের মেঝে, কার্পেট পাতা, এখানে দুটো চেয়ার রাখা আছে। আর এই দেখুন এখানে চটকপুরের যে জঙ্গল সেখানকার একটা ভাল্লুকের ছবি লাগানো আছে। এখানে খাট পাতা আছে, ডাবল বেডেড রুম এটা, সঙ্গে একটা টেবিল দেওয়া আছে, বেড সাইড টেবিল। আর এখানে আমাদের কম্বল দেওয়া হয়েছিল 2 সেট করে। আচ্ছা যাই হোক, এইবার বাথরুমটা একবার দেখিয়ে দিই। ওয়েস্টার্ন টয়লেট দেওয়া আছে এবং অবশ্যই গিজারও দেওয়া আছে। এবং পরে দেখেছিলাম গিজার কিন্তু এখানে কাজ করে। যাই হোক, এই যে বাইরে দিয়ে তখন যে বারান্দাটা দেখিয়েছিলাম সেইটা এখন একবার দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে বারান্দা থেকে বাইরের দৃশ্য, পুরোটাই ঘন জঙ্গল বাইরে। এখানে কিন্তু বিকেলবেলা আরামসে আপনি বসতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এখানে একটা ব্যাপার, এখানে কিন্তু ছোট্ট একটি কাঠের জাস্ট রেলিং দেওয়া, কোনো কিন্তু গ্রিল ঠিল কিছু দেওয়া নেই। তবে বন্যজন্তু 2-1টা চলে আসতেই পারে। তবে ওই গাইডের কাছে আমরা শুনছিলাম, তো বললো নাকি মানুষ দেখলে বরং কাছে ঘেঁষে না। আর আরেকটা কথা বলে দিই, আমাদের যে 2টো রুম ছিল, 2টো রুমের কিন্তু একটাই কমন ব্যালকনি পিছনে। তো আমাদের পাশের রুমে যদি লোক থাকতো তো সেইটা একটু অসুবিধা। তো এছাড়া মোটামুটি রুম সত্যি খুব সুন্দর। দুপুরবেলা ডাইনিং রুমে গিয়ে খেয়ে আমরা চললাম ভেতরে জঙ্গল সাফারি করতে। হ্যাঁ ঠিকই, এখানেও জঙ্গল সাফারি করা যায়, তবে বাকিগুলোর মতন গাড়িতে করে নয়। এখানে জঙ্গল সাফারি হয় পায়ে হেঁটে, এবং সঙ্গে অবশ্যই সরকারি গাইড বাধ্যতামূলক। এখানে কিন্তু প্রকৃতি একদমই নিস্তব্ধ। প্রাগৈতিহাসিক যুগের সব গাছের ভেতর দিয়ে জঙ্গলের ভেতরে আমরা হেঁটে চললাম। আর এই দেখুন, বলতে না বলতেই একটা জিনিস চোখে পড়ল, মানে আমাদের চোখে পড়েনি, গাইড আমাদের দেখালেন। পাশের একটি গাছে হঠাৎ গাইডের চোখ আটকে গেল। উনি আমাদের দেখালেন একটা অসাধারণ জিনিস। দাঁড়ান আপনাদেরও দেখাচ্ছি। এই দেখুন, এই যে দাগগুলো দেখাচ্ছে আমাদের গাইড, এগুলো কিন্তু আসলে ভাল্লুকের আঁচড়ের দাগ। হ্যাঁ ঠিকই, ভাল্লুক তার নখের জোর বজায় রাখার জন্য মাঝে মাঝেই নাকি এই গাছগুলোর গায়ে আঁচড়ায়। মানে আমরা যেরকম সেই বাড়িতে বটিতে ধার দিই, অনেকটা নাকি সেই রকম। এই দেখুন কি গভীর সব ক্ষত করা হয়েছে গাছের গায়ে। তো ভেবেই বেশ রোমাঞ্চ হলো। প্রথমে জঙ্গলের ভেতর ঢুকেই এরকম একটা দৃশ্য। এইবার ভূপ্রকৃতি আবার একটু পাল্টে গেল। এতক্ষণ ছিল রডোডেন্ড্রন এবং বড় বড় পাইন গাছের ভিড়। এরপরে এলো চারিদিকে ফান গাছ এবং ছোট গুল্মজাতীয় ঝোপ। এইগুলো কিন্তু বন্যপ্রাণী থাকার একদম আদর্শ জায়গা। আমরা চলে এলাম আরও কোর এরিয়াতে। এখানে এমনকি পাখিও ডাকছে না। হ্যাঁ, পুরো নিস্তব্ধ একটি অঞ্চল। আমাদের গাইড আগে আগে যাচ্ছে, তার হাতে শুধু একটি মাত্র লাঠি। আমরা জিজ্ঞাসা করাতে বললো না না, অসুবিধার কিছু নেই। বাঘ বা লেপার্ড নাকি এলে ওই লাঠির আওয়াজ করলেই নাকি চলে যায়। ওরা নাকি খুব লাজুক প্রাণী হয়, সহজে মানুষের কাছে ঘেঁষে না। জানি না আমাদের ভরসা দেওয়ার জন্যই বললেন কিনা। গাইডের কথা অনুযায়ী এইসব জায়গাতেই চিতাবাঘ, ব্ল্যাক প্যান্থার, ভাল্লুক, শেয়ালের আদর্শ জায়গা। হ্যাঁ ঠিকই শুনেছেন, এই এলাকাতে ব্ল্যাক প্যান্থার পাওয়া যায়। তবে এখানে সাইজ একটু হলেও নাকি ছোট। গাইড বলছিলেন এগুলো আসলে পুমার প্রজাতি। এই দেখুন, অবশেষে আমরা চলে এলাম। এটাই হচ্ছে চটকপুরের মূল আকর্ষণ। এই কালাপানির জল নাকি বলে শীতকালেও নাকি জমে না, কারণ আগেই বলেছি চটকপুরে শীতকালে বরফ পড়ে এবং সব কিছুই জমে যায়, কিন্তু এই কালাপানির জল নাকি জমে না। এবং সেইখান থেকেই এনারা বিশ্বাস করেন যে এখানে নাকি ঈশ্বর আছেন। তবে হতে পারে যে তলায় কোনো মিনারেলস আছে জলের, এই পুকুরের তলায়, সেই জন্য হয়তো ওই উত্তাপের কারণে এখানে বরফ পড়লে জমে না জলটা। এখানেই বন্য প্রাণীরা সব জল খেতে আসে, কারণ আমাদের গাইড বললেন এই আশেপাশে 5-6 কিলোমিটারের মধ্যে আর কোনো জল খাবার জায়গা নেই। আমরা একবার গোটা পুকুরটার
এপার থেকে ওপারে একবার হেঁটে নিলাম, যদি কোনো প্রাণী দেখা যায়। তবে প্রাণী দেখতে হলো না, তার আগেই যা দেখলাম তাতেই হাড় হিম হয়ে গেল। এই যে দেখুন, এইটা হচ্ছে চিতাবাঘের পায়ের ছাপ। গাইডের কথা অনুযায়ী এই চিতাবাঘটি নাকি জাস্ট একটুক্ষণ আগেই এখানে এসছিল জল খেতে। আমাদের আওয়াজ পেয়েই হয়তো সরে পড়েছে, বা সরে পড়া বলাটা ভুল, হয়তো কাছেই কোথাও আছে। পরে চটকপুরের একজন ফরেস্ট অফিসার বিনোদ রায়, উনি ওই গ্রামেই থাকেন, উনি আমাদের একটা ছবি দেখিয়েছিলেন। শীতকালে বরফ পড়ায় পুরো এলাকা জমে গেলেও কালাপানির জল কিন্তু একটুও জমেনি। এই দেখুন, এই হচ্ছে সেই ছবিটা। এছাড়াও উনি বিভিন্ন জঙ্গলের ভেতর বসানো ট্র্যাপ ক্যামেরায় তোরা বিভিন্ন বন্য জন্তুর ছবিও আমাদের দেখিয়েছিলেন, কিন্তু কপিরাইট বশত ওইগুলো আমি এখানে দেখাতে পাচ্ছি না ভিডিওতে। যদি দর্শকদের মধ্যে কেউ ইন্টারেস্টেড হন, পার্সোনালি অ্যাপ্রোচ করলে সেই ছবিগুলো আমি আপনাদের দেখাতে পারি। সেই ছবিগুলোর মধ্যে আছে রাতের বেলা লেপার্ড, ব্ল্যাক প্যান্থার এবং ভাল্লুকের ছবি। আমরা সেখানে কিছুক্ষণ থেকে আবার চলে এলাম, তবে আমরা সেরকম কোনো প্রাণীর দেখা পাইনি। ফিরতে ফিরতে আবার সেই পটভূমি আবার পাল্টে গেল আগের জায়গাতেই। আবার সেই সুউচ্চ পাইন এবং রডোডেন্ড্রনের জঙ্গল। এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে সামনে যেই পাথরটা দেখতে পাচ্ছেন একটা টিলা মতন, এইটা কিন্তু ওই লেপার্ডের রেস্ট নেওয়ার জায়গা। গাইডই আমাদের এগুলো দেখিয়ে দিলেন। তো আমরা আবার ওইদিকেই এগিয়ে চললাম, সুউচ্চ গাছের ভেতর দিয়ে আমরা ওই লেপার্ডের যে আস্তানা তার দিকে এগিয়ে চললাম। তবে যাই হোক, আমরা কিছু পাইনি সেরকম। ওখানে তখন খালিই ছিল ওপরের ওই টিলাটা, আমরা ওখানে বসে ছবিও তুলেছিলাম। এই দেখুন, যাই হোক, এখন অলরেডি 5টা বেজে গেছে, না 5টা নয়, সরি 5:30 মতন বাজে। আমরা এবার যাব উপরে সানসেট দেখতে। এই যে আমরা চলে এসেছি। সকালবেলা যেই গেটটা দেখিয়েছি ওখান দিয়ে আমরা এবার ওপরে উঠব। এই পাথরে বাঁধানো রাস্তা দিয়েই ওপরের গ্রামটিতে যাওয়া যায়। এখন আমরা চলেছি গ্রামের ওপরে। তো সেই গ্রামটি পেরিয়ে আরেকটি বাঁশের রেলিং দেওয়া এরকম একটা সরু রাস্তা আছে, সেখান দিয়ে ভিউ পয়েন্টে যাওয়া যায়। আমাদের বাঁ দিকে যে পাহাড়গুলো আছে সেগুলো হচ্ছে দক্ষিণ দিকে, অর্থাৎ শিলিগুড়ির দিকে, ছোট ছোট পাহাড়। আর ডান দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে উত্তর দিকে গ্রেটার হিমালয়া বা উচ্চ হিমালয়ের পাহাড়গুলো। এই যে এবার চলে এসছে, এবারে ওপরে উঠতে হবে। এখান দিয়ে যেটা বলছিলাম তখন 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। পেছন দিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে এবং সামনে কাঞ্চনজঙ্ঘা, মানে পুরো রেঞ্জটাই দেখা যায়। তখন বেশ অন্ধকারই হয়ে গেছিল, 5:45 মতন বাজছে এখন। তো বেশিক্ষণ দেখাতে পারবো না, যতক্ষণ আলো আছে দেখাচ্ছি। আবার কালকে সকালে আসার প্ল্যান আছে, ভোরবেলা সানরাইজও এখান থেকে দেখা যায়। যেহেতু 360 ডিগ্রি, একদিক দিয়ে সানরাইজ এবং আরেক দিক দিয়ে সানসেট দেখা যায়। প্রথমে উঠেই বেশ মন ভালো হয়ে গেল। পুরো 360 ডিগ্রি জুড়ে পাহাড়ের সারি। নিচের দিকে হচ্ছে শিবালিক বা লেসার হিমালয়া, মাঝখানে হচ্ছে মিডল হিমালয়া, এবং আমাদের আরও উত্তর দিকে যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে গ্রেটার হিমালয়া। এখান দিয়ে 3টে সারি দেখা যায়, খুব প্রমিনেন্ট বোঝাও যায়। এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, মানে শিলিগুড়ির দিকটা। এইখান থেকে কিন্তু তিস্তার এক ঝলক দেখতেও পাওয়া যায়। এই ক্যামেরায় কতটা আসবে জানি না, তবে জুম করে একবার দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এই যে দেখুন, একটু দেখা যাচ্ছে যদিও। এইটা হচ্ছে তিস্তা, আর সামনে সেই দিগন্ত বিস্তৃত আদি অকৃত্রিম কাঞ্চনজঙ্ঘা। এখন আরেকটু পরেই সূর্যাস্ত হবে। সেই লাল রঙের আভায় কাঞ্চনজঙ্ঘা এখন সেজে উঠেছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। গুড নাইট। কালকে সকালে আবার বাকিটা দেখা যাবে। এখন সকাল 5টা বাজছে, আমরা অলরেডি উঠে পড়েছি। আমরা উঠেই প্রথমে ছুটলাম ওপরে, আবার ভিউ পয়েন্টে এসেই ক্যামেরাটা অন করেছি। ভোরবেলা নাকি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং সানরাইজও দেখা যায়। মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের
গোপী বাঘা ফিরে এলো সিনেমায় অনুপ ঘোষালের গাওয়া সেই বিখ্যাত গানটি। এবারে দেখো গর্বিত বীর, চিরতুষার মণ্ডিত শির, অতি ধীর গুরু গম্ভীর, কত যোগী কত ঋষি, কত সাধক পূজিত শাসিত দ্রিপ্রবীর, বিরলের বিস্ময় দুর্লভ্য দুর্জয়, হিমালয় হিমালয় হিমালয়। আজকে আমাদের বাড়ি ফেরার দিন। স্বভাবতই মনটা একটু খারাপ, কাঞ্চনজঙ্ঘাকে ফেলে যাওয়ার জন্যই হবে হয়তো। এবারে একটি মজার ঘটনা ঘটল। আমাদের যাওয়ার কথা ছিল বিকেলবেলা, কারণ আমাদের এবারে একদম ভোরবেলা ট্রেন। তো আমরা ভেবেছিলাম বিকেলবেলায় বেরিয়ে যাব, বেরিয়ে শিলিগুড়িতে গিয়ে কোনো একটা হোটেলে থেকে ভোরবেলা ট্রেন ধরবো। আমাদের ছিল এবারে শতাব্দী এক্সপ্রেস। তো ওখানকার যারা কর্মচারী তারাই ঠিক করে দিলেন, বললেন যে বেকার যেতে হবে না, এখানেই আপনারা থেকে যান। তো আমরা ওখানেই থেকে গেছিলাম, আর ওনারা একটা গাড়ি ঠিক করে দিয়েছিলেন। সেখানে রাতের অন্ধকারে আমরা চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাত এখন বাজে, দাঁড়ান ঘড়িতে বলে দিচ্ছি, রাত এখন বাজে 2টো। রাত 2টোর সময় আমরা এখন রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, চটকপুরের সেই গভীর জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে। এখন প্রচুর বন্যপ্রাণী দেখার সুযোগ রয়েছে, তবে রাস্তার দিকে বন্যপ্রাণী কম থাকে, না পাওয়ার চান্সটাই বেশি। দেখা যাক। আমাদের গাড়ি খুব ধীরে ধীরে চলেছে, ড্রাইভারের হাত খুবই ভালো। খুব সাবধানে পাথুরের রাস্তা বেয়ে আমরা নিচে নামতে লাগলাম। এ এক অনন্য অভিজ্ঞতা। পাহাড়ি রাস্তায় এতবার গেছি, তবে রাত 2টোর সময় পাহাড় থেকে ফেরার অভিজ্ঞতা আজ অবধি হয়নি। বেশ রোমাঞ্চকর অনুভূতি। তবে এই পথে একটি বুনোর শুয়োর ছাড়া আর কিছুই আমাদের চোখে পড়েনি। সেটাও ক্যামেরায় নিতে পারিনি, কারণ তার আগেই দেখলাম প্রাণীটি সরে গেল জঙ্গলের ভেতর। তো যাই হোক, এইবারে এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটি নতুন অফবিট ভিডিও নিয়ে।